হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এ এই যে আমাদের 59 পাতা আছে, এই 59 পাতা থেকে আমরা অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা 58 পাতার সমস্ত অঙ্কগুলি করে দিয়েছি। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এখানে যে আমাদের অঙ্কগুলি বলছে, এখানে আমাদের কি করতে হবে? অঙ্কগুলিতে গুণ করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, এইসব সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমরা যেরকম অঙ্কগুলো বলবে সেরকম হিসেবে আমরা পড়বো, তারপর অঙ্কগুলো কষবো। আচ্ছা, এই যে আমাদের এখানে অঙ্কগুলি আছে, এগুলোকে আমরা বারবার পড়বো। বুঝতে না পারলে আমরা একটু বারবার পড়বো। বারবার একটু পড়লে দেখবে অঙ্কটা কি বলছে আমরা সেগুলো কিন্তু বুঝতে পারবো। চলো তাহলে আমরা অঙ্কগুলিতে চলে যাই। এখানে আমাদের প্রথমের দাগের অঙ্কটা কি বলছে? বলছে কি শম্পা, প্রথমের দাগের অঙ্কটা বলছে শম্পা প্রতি পাতায় বলছে 29টি করে স্ট্যাম্প রাখলো। বলছে 35টি পাতায় মোট কতগুলি স্ট্যাম্প রাখলো হিসেব করি। এবার কি বলছে দেখো, শম্পা প্রতি পাতায় মানে প্রতি পাতা মানে একটি পাতায় সে কতগুলি করে স্ট্যাম্প রাখছে? 29টি করে স্ট্যাম্প রাখছে। এবার কি বলছে, এরকম যদি আমাদের 35টি পাতা থাকে, তাহলে একটি পাতা যদি 29টি স্ট্যাম্প থাকে, তাহলে 35টি পাতায় কতগুলি থাকবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার দেখো, এই এক নম্বর পাতায় যদি 35টা স্ট্যাম্প থাকে, তাহলে আরেকটা পাতাতেও 35টি থাকবে। এরকম করে আমি ভুল বলছি। প্রথম পাতাতে যদি 29টি স্ট্যাম্প থাকে, 29 হবে এটা। 29টি যদি স্ট্যাম্প থাকে 29, তাহলে দ্বিতীয় পাতাতেও, তার আরেকটা পাতাতেও সেটাতে 29টা, আরেকটা পাতা এরকম তাইতে 29টা। এরকম করে যদি আমাদের কাছে বলছে 35টি যদি পাতা থাকে, তাহলে মোট কতগুলি স্ট্যাম্প হবে? তাহলে আমরা যদি 35 গুণিত 29 কিংবা 29 গুণিত 35 করে দিই, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, যে স্ট্যাম্প পাতার সংখ্যা গুণিত স্ট্যাম্পের সংখ্যা। তাহলে আমরা এখানে পাতার সংখ্যা 35 গুণিত 29 করে দিই, তাহলে আমরা কিন্তু মোট স্ট্যাম্পের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে চলো আমরা অঙ্কটা কষে নিই। তাহলে আমরা দেখো একটু কষে রেখেছি। এখানে কি বলছে, আমরা দেখো লিখে রেখেছি যে শম্পা একটি মানে একটা পাতা স্ট্যাম্প রাখলো কতটি, মানে কতগুলি, সেটা বলছে 29টি যদি স্ট্যাম্প রাখে, তাহলে 35টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প হবে। তাহলে আমরা এটা লিখতেই পারি যে একটি পাতায় যদি 29টা করে থাকে, তাহলে 35টা পাতায় কত হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 35 গুণিত 29টি। তাহলে এবার আমরা এখানে গুণ করে গুণফলটা বোঝ করাবো। তাহলে আমরা এখানে গুণ করে নিই। তাহলে আমরা এখানে একক লিখবো, এখানে দশক লিখবো। এবার আমরা লিখবো 35 গুণ 29। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, 9 5 45 5, হাতে থাকে আমাদের 4, 3 9 27 বা 9 3 27 আর হাতে 4, 27 4 31। এবার আমাদের 9 এর কাজ শেষ হয়ে গেছে। তার জন্য আমরা এবার 2 এর কাজ করবো। তার জন্য এখানে আমরা ক্রস চিহ্ন দিতে পারি, মানে কাটি চিহ্ন দিতে পারি, নতুবা শূন্যও দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা দিবে। এবার 2 এর সঙ্গে 5 গুণ হবে, 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর হাতে রেখে 7। তাহলে এখানে কত পেলাম আমরা? যোগফল। এবার এটা যোগ করতে হবে। তাহলে 5 1 7 3 10, তাহলে কত হচ্ছে আমাদের? যে 1015। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যে 1015টি আমাদের কি আছে, যে স্ট্যাম্প আছে। কার কাছে স্ট্যাম্প আছে? আমাদের শম্পার কাছে স্ট্যাম্প আছে মোট 1015টি। তাহলে আমরা কি লিখবো, যে 15টি পাতায় মোট যে 1015টি টিপ নয়, এটা স্ট্যাম্প হবে। আমাদের এখানে ভুল হয়েছে, স্ট্যাম্প রাখলো, এটা স্ট্যাম্প হবে, এটা স্ট্যাম্প হবে, স্ট্যাম্প রাখলো। ঠিক আছে, এটা করে দিলে আমাদের উত্তর শেষ। তাহলে এখানটা এটা টি হলো, এখান থেকে আমাদের গুণ করে গুণফলটা এখানে বস করাতে হবে, যে 1015টি। ঠিক আছে, আর তোমাদেরকে কিন্তু এই গুণটা খাতাতেই করতে হবে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে আশা করছি তোমরা প্রথমে দাগের অঙ্কটা বুঝতে পারছো। তাহলে দ্বিতীয় দাগেতে আমরা চলে যাই। দেখো দ্বিতীয় অঙ্কটা আমাদের কি বলছে, বলছে কি, বলছে প্রীতম কাকু যে বলছে 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা আর 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। বলছে প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসেব করি। এবার কি বলছে দেখো, প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা, মানে একটা মালার দাম, রজনীগন্ধা মালার দাম যে 25টা, তাহলে 36টি মালার দাম কত হবে? তাহলে আমরা লিখতেই পারি যে 36 গুণ 25 টাকা। তাহলে আমরা রজনীগন্ধা মালার দাম পেয়ে যাব। আর কি বলছে দেখো, 4 টাকা করে 5টি গাঁদা ফুলের মালা, তাহলে কি হচ্ছে, একটি গাঁদা ফুলের মালার দাম 4 টাকা। তাহলে এবার 5টি গাঁদা ফুলের মালার দাম কত হবে? 5 গুণিত 4 টাকা।
তাহলে এখানে যে আমাদের গুণফল বেরাবে মানে রজনীগন্ধার টাকা আর এখানে আমাদের গাঁদা ফুলের টাকা, এই দুটো আমরা যোগ করে দিলে যোগফল যেটা হয়ে যাবে সেটাই বিক্রি করে যে আমাদের প্রীতম কাকু মোট কত টাকা পেলেন সেটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা চলো অঙ্কটাতে কষার চেষ্টা করি একটু। দেখো আমরা অনুরূপভাবে একে দাগের অঙ্কটির মতো এখানেও আমরা লিখে রেখেছি যে একটি রজনীগন্ধা মালার দাম কত। একটি রজনীগন্ধা মালার দাম আমাদের এখানে বলে দিয়েছে 25 টাকা। একটি রজনীগন্ধা মালার দাম হচ্ছে আমাদের 25 টাকা। 25 টাকা। তাহলে একটি রজনীগন্ধা মালার দাম যদি 25 টাকা হয় তাহলে 36টি রজনীগন্ধা মালার দাম কত হবে? তাহলে 36টি রজনীগন্ধা মালার দাম তাহলে কত হবে আমাদের? যে 36 গুণিত 25 টাকা। তাহলে এবার আমরা এখানে গুণফলটা লিখি যে আমাদের 36 গুণ হচ্ছে আমাদের 25। তাহলে এখান থেকে কি পাবো? 5 6 30 0, হাতে রইল আমাদের 3, 5 3 15, 3 18, 180। আচ্ছা এখানে গুণ মানে ক্রস চিহ্ন, এখানে কি হবে? 6 কে 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 3 দুগুণে 6 হাতে রেখে 7। তাহলে এখানে কত পেলাম? 0 0 9। তাহলে কি হচ্ছে? 900 টাকা। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যে আমরা পেলাম যে রজনীগন্ধা মালার দাম কত? যে 900 টাকা। তাহলে আমরা এখানে লিখবো কত? যে 900 টাকা। আচ্ছা, একটি গাঁদা ফুলের মালার দাম কত? 4 টাকা। একটি গাঁদা ফুলের মালার দাম 4 টাকা। তাহলে 5টি গাঁদা ফুলের মালার দাম কত? 5টি গাঁদা ফুলের মালার দাম তাহলে এখানে কত হবে? যে 5 গুণিত 4 টাকা। তাহলে 5 গুণিত 4 করলে কত? 5 4 20। তাহলে এখানে হবে 20 টাকা। ঠিক আছে, তাহলে ওই দুই রকম মালার মোট দাম কত হলো? তাহলে আমরা ওই দুই রকম মালা বলতে আমাদের একটা হচ্ছে রজনীগন্ধার মালা, একটা হচ্ছে গাঁদা ফুলের মালা। তাহলে আমরা রজনীগন্ধার যোগ করি, মানে রজনীগন্ধার মালাটার দাম লিখি 900 টাকা, আর হচ্ছে আমাদের গাঁদা ফুলের মালাটার দাম হচ্ছে 20 টাকা। তাহলে 900 যুক্ত 20, তাহলে যোগ করে নেব। তাহলে 900 সঙ্গে যদি আমরা 20 যোগ করি, 900 সঙ্গে যদি আমরা 20 যোগ করি তাহলে এখানে কত পাবো? 0 2 9। তাহলে কত হচ্ছে আমাদের এখানে? যে 920 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর, যে 920 টাকা। তাহলে কি হচ্ছে দেখো, প্রীতম কাকু ওই দুই রকম মালা বিক্রি করে মোট কত জায়গায় কি লিখবো? যে 920 টাকা পেলেন। ব্যাস, এখানে করে দিলেই আমাদের উত্তর। তাহলে আমরা এখানটায় কি লিখবো? আমরা এখানটায় লিখতে পারি যে প্রীতম কাকু ওই দুই রকম মালা বিক্রি করে মোট, এখানে কি হচ্ছে আমাদের 920 লিখে নেব, যে 920 টাকা পেলেন। ব্যাস, এতটুকুন করে দিলেই আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, আশা করছি তোমরা সব বুঝতে পারতেছ। চলো তাহলে আমরা পরের দাগের অঙ্কতে চলে যাই। পরের দাগের অঙ্কটা আমাদের কি বলেছে? 3। দেখো আমাদের এখানে 3 এর দাগের অঙ্কটা কি বলছে? 3 এর দাগের অঙ্কটা বলছে যে এবার স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে বলছে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বলছে বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। বলছে প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। বলছে প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসেব করি। এবার দেখো আমাদের স্কুলে সব ছাত্রছাত্রীর সংখ্যা কত? 127 জন। এবার এই প্রত্যেক ছাত্রকে আমরা কতগুলি করে লজেন্স দেবো? 4টি করে লজ দেবো। তাহলে আমরা এখানে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে মোট আমরা মোট আমরা কতগুলো লজেন্স ছাত্রছাত্রীকে দিলাম সেটা আমরা পেয়ে যাব। এবার দেখো একটি প্যাকেটে লজেন্সের প্যাকেটে লজেন্স আছে কতগুলি করে? যে 112টি করে লজেন্স আছে। এরকম কতগুলি প্যাকেট কিনেছে? 6টি প্যাকেট কিনেছে। তাহলে মোট লজেন্সের সংখ্যা কত? 112 সঙ্গে আমরা যদি 6 গুণ করি তাহলে আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা লজেন্সের সংখ্যা পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা কতগুলো লজেন্স ছাত্রছাত্রীকে দিলাম পেয়ে গেলাম। এবার দেখো কতগুলি পড়ে থাকবে লজেন্স। তাহলে আমরা যে মোট লজেন্স যেটা বেরোবে সেটা থেকে যদি আমরা ছাত্রছাত্রীকে দিয়ে দিলাম সেই লজেন্সটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা বলতে পারবো যে কতগুলি লজেন্স পড়ে রয়েছে। তাহলে সেটাই আমরা এখানে একটু কষার চেষ্টা করি। ঠিক আছে, চলো তাহলে আমরা চলে যাই। এখানে দেখো আমাদেরকে আমরা লিখে রেখেছি এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বলছে? যে বলছে 127 জন। 127 জন। এবার বলছি প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে যদি লজেন্স দিলে তাহলে মোট লজেন্স কতগুলি লাগবে? তাহলে মোট লজেন্স লাগবে যে
127 গুণ হচ্ছে 4টি, এতগুলি লজেন্স লাগবে। এবার তাহলে আমরা এখানে 127 সঙ্গে 4 গুণ করে দেবো, তাহলে এখান থেকে কত হবে 4 7 28, হাতে থাকে 2, 4 দুগুণে 8, হাতে 2 10, 10 শূন্য, হাতে রইল আমাদের 1, 4 একে 4, হাতের 1 5, তাহলে কতগুলি লজেন্স লাগলো আমাদের, যে 508টি লজেন্স লাগবে, যে 508টি, কতগুলি লজেন্স লাগবে 508টি লজেন্স লাগবে। তাহলে আমাদের ছাত্রছাত্রীকে দেওয়ার জন্য মোট কতগুলি লজেন্স লাগবে, 508টি লজেন্স লাগবে। আচ্ছা, এবারে দেখো আমাদের যে বাপন ক প্যাকেট লজেন্স কিনে এনেছে, 6 প্যাকেট লজেন্স কিনে এনেছে, আর প্রতি প্যাকেটে কতগুলি করে লজেন্স রয়েছে, প্রতি প্যাকেটে লজেন্স রয়েছে আমাদের যে 112টি করে লজেন্স রয়েছে, যে 112টি করে লজেন্স রয়েছে, প্রতি প্যাকেটে লজেন্স রয়েছে 112টি করে। তাহলে 6টি প্যাকেট যদি লজেন্স আনে তাহলে মোট লজেন্সের সংখ্যা কত হবে, যদি আমরা 112 সঙ্গে 6 গুণ করে দিই তাহলে আমরা বলতে পারবো যে এতগুলো লজেন্স আছে, 112 গুণিত 6, তাহলে 112 সঙ্গে আমরা 6 গুণ করি, যে 112 গুণ হচ্ছে আমাদের 6, তাহলে এখানে কত হচ্ছে 6 একে 6, 6 দুগুণে 12, 2 হাতে থাকে আমাদের 1, 6 একে 6, হাতের 1 7, 6 একে 6, তাহলে কত হচ্ছে আমাদের মোট লজেন্স, যে 672টি লজেন্স এনেছি। 6 প্যাকেটে মোট আমাদের লজেন্স রয়েছে 672টি, ঠিক আছে। তাহলে আমাদের ছাত্রছাত্রীকে দিচ্ছি আমরা 508টি লজেন্স, আর আমরা এনেছি 672টি, তাহলে আমাদের পড়ে থাকবে কতগুলি, ছাত্রছাত্রীকে দেওয়ার পরে পড়ে থাকবে, তাহলে আমরা মোট লজেন্স কত হয়েছে 672, তার থেকে আমরা বিয়োগ করে দেবো 508, তাহলে 508 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কতগুলি লজেন্স পড়ে থাকবে আমরা জেনে যাব। তাহলে আমরা এখানে বিয়োগ করে নিই, যে আমাদের একক, দশক, শতক, তাহলে 672 থেকে আমরা 508 বিয়োগ করব, তাহলে বিয়োগফল কত হয় দেখি, বিয়োগ করতে পারবো না, এখান থেকে ধার নিলাম, এটা হয়ে গেল 12, তার মানে এটা হয়ে যাবে 4, এটা শূন্য আছে, এখানে 6 আছে 6, আর এখানে হয়ে যাবে 1, তাহলে কতগুলি লজেন্স পড়ে রইল, ছাত্রছাত্রীকে দেওয়ার পরেও 164টি লজেন্স পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আশা করছি তোমাদেরকে আমরা বুঝাতে পেরেছি। তাহলে আমরা সবার লাস্টে কি লিখবো, সবার লাস্টে আমরা লিখবো যে সবাইকে দেওয়ার পরে ড্যাশ লজেন্স পড়ে থাকবে, আমাদের এখানে উত্তর কত বেরিয়েছে 164, তাহলে আমাদের এখানে লিখবো 164টি লজেন্স পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আশা করছি তোমাদেরকে আমরা বুঝাতে পেরেছি। চলো তাহলে এবার আমরা যে 4 দাগের অঙ্ক সেটাতে আমরা চলে যাই। 4 দাগের অঙ্কটি আমাদের কি বলেছে দেখো, 4 দাগের অঙ্কটা আমাদেরকে বলেছে কি, বলছে আমাদেরকে যে লীলা পিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলা লেবু কিনলো, বলছে 1 পেটি আপেলে বলছে দাম, সেটা বলছে 2200 টাকা, আর বলছে আরেকটা পেটি কমলা লেবু, মানে এক পেটি কমলা লেবুর দাম বলছে 1700 টাকা। তাহলে কি বলছে, কোন ফল কিনতে বলছে লীলা পিসি বেশি খরচা করলো এবং কত বেশি খরচা করলো হিসেব করি। এবার দেখো আমাদের কি বলছে, যে 1 পেটি আপেলের দাম কত বলছে 2200 টাকা, এরকম সে ক পেটি কিনছে, তাই 4 পেটি কিনছে, তাহলে আপেল কিনতে তার মোট খরচা হচ্ছে কত 2200 সঙ্গে আমরা 4 গুণ করব, আর 1 পেটি কমলা লেবুর দাম 1700 টাকা, সে কত পেটি কিনছে 5 পেটি কিনছে, তাহলে কমলা লেবু তার কিনতে মোট কত টাকা খরচা হয়েছে, তার জন্য আমরা কি করব 1 পেটির সঙ্গে 5 পেটি গুণ করে দিলে কমলা লেবু কিনতে কত টাকা খরচা হয়েছে আমরা বুঝতে পারবো। তাহলে এখান থেকে আমরা বেরোবে কি আপেলের দাম, এবার এ পাশ থেকে আমাদের বেরোবে কমলা লেবুর দাম। এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে বলতে পারবো যে কোন ফলটা কিনতে বেশি খরচা পড়লো আর কত বেশি খরচা পড়লো, যে ফলটার দাম বেশি সেই ফলটা থেকে আমরা যে ফলটার দাম কম সেই ফলটা বিয়োগ করে দিলে আমরা বলতে পারবো যে কত বেশি খরচা হয়েছে, ঠিক আছে। চলো তাহলে আমরা অঙ্কটা একটু কষার চেষ্টা করি। এখানে দেখো আমরা লিখে রেখেছি সেম আগের অঙ্কগুলির মতোই, যে 1 পেটি আপেলের দাম কত, আমাদের এখানে বলে দিয়েছে 2200 টাকা, এই যে, তাহলে 4 পেটি আপেল কিনছে সে, তাহলে মোট খরচা হবে কত, যে 2200 সঙ্গে আমরা 4 গুণ করে দিলে পেয়ে যাব, এখানে একক কি হবে টাকা, তাহলে আমরা এখানে 2200 সঙ্গে কত গুণ করব 4, তাহলে উত্তর কত হবে, দুটা শূন্য, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে কত হলো, পেলাম কত আমরা 8800 টাকা, 8800 টাকা, আপেল কিনতে তার খরচা হলো কত 8800 টাকা। এবার দেখো 1 পেটি কমলা লেবুর দাম কত, 1 পেটি কমলা লেবুর দাম এখানে বলে দিয়েছে
1700 টাকা। সে কত পেটি কিনছে? এরকম 5 পেটি কিনছে। তাহলে 5 পেটি কমলা লেবুর দাম কত হবে? যে 1700 গুণিত 5 টাকা, তাহলে 1700 সঙ্গে 5 গুণ করে দেবো, 1700 গুণ 5। আচ্ছা, এখানে সব একক, দশক, শতক, হাজার এরকম করে লিখবে। তাহলে এখানে কত হবে? 1 2 দুটা শূন্য, 5 7 35 5, হাতে থাকে 3, 5 3 8, 5 1 5 3 8, তাহলে কত হচ্ছে? 8500 টাকা। সে তাহলে কমলা লেবু কত টাকা কিনছে? 8500 টাকার কমলা লেবু কিনছে। আর আপেল কিনছে কত টাকা? আপেল কিনছে 8800 টাকা। আর আমাদের কমলা লেবু কিনছে কত? 8500 টাকা। তাহলে কোনটা বেশি? 8800 বেশি না 8500 বেশি? 8800 বেশি। তার জন্য আমরা কি বলতে পারি? যে আপেল কিনতে বেশি টাকা খরচা হলো, যে আমাদের আপেল কিনতে বেশি টাকা খরচা হয়েছে। কেন? যেহেতু আমাদের 8800 বেশি আর 8500 কম। এবার তাহলে কত বেশি খরচা করলো? তাহলে বেশি খরচা করলে হবে কি, যে আমরা কি করব, যে 8800 থেকে আমরা বিয়োগ করব কত? 8500 বিয়োগ করে দেবো। এককটা কি হবে? এককটা হবে আমাদের টাকা। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 8800 থেকে 8500 আমরা বিয়োগ করে দিলে বিয়োগফল কত হচ্ছে? 003। আর এর পাশে বাম দিকে শূন্যের দাম নেই কোনো সবার শেষে। তাহলে কত টাকা বেশি হচ্ছে আমাদের? 300 টাকা। বিয়োগফল হচ্ছে আমাদের 300। তাহলে কি হচ্ছে দেখো, 300 টাকা সে বেশি খরচা করেছে। কে বেশি খরচা করেছে? যে লীলা পিসি আপেল কিনতে 300 টাকা বেশি খরচা করেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো যে কোন ফল কিনতে বেশি খরচা করলো? যে আপেল কিনতে, যে লিখবে যে আপেল কিনতে বেশি খরচা করলো। কত বেশি খরচা করলো? যে 300 টাকা বেশি খরচা করলো। ঠিক আছে, 300 টাকা বেশি খরচা করলো। ব্যাস, এটা করে দিলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, দেখো পজ করে দেখবে একটু ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করছি। চলো তাহলে এরপরে দেখার অঙ্কটি আমরা চলে যাই। এবার এখানে কি বলছে দেখো, 5 টাকার অঙ্কটি, যেটা একটু বড় অঙ্ক দিয়েছে, এটা একটু বুঝলেই অঙ্কটা সহজ কিন্তু আছে। ঠিক আছে, কি বলছে? আমতলা ফাঁড়িতে বলছে নেপাল কাকুর ব্যাগের দোকান আছে, সেখানে তার একটা ব্যাগের দোকান আছে। বলছে একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর খরচা হয় কত টাকা? বলছে 370 টাকা খরচা হয়, কিন্তু তিনি একটি ব্যাগ কি বলছে 450 টাকায় বিক্রি করে। মানে 370 টাকায় সে তৈরি করে, সে বিক্রি করে কত? 450 টাকা। এবার কি বলছে? এইরকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত টাকা খরচা হবে? এবার দেখো 1 ডজন মানে কি, আমরা কি জানি? 1 ডজন সমান, আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে এবার বলছে 12টি ব্যাগ তৈরি করতে তার মোট কত টাকা খরচা হবে? তাহলে একটা ব্যাগ তৈরি করতে তার যদি 370 টাকা খরচা হয়, তাহলে 12টি ব্যাগ তৈরি করতে, 1 ডজন মানে 12টি ব্যাগ তৈরি করতে কত টাকা খরচা হবে? তাহলে 370 সঙ্গে 12 গুণ করে দেবো। তাহলে যেটা বেরোবে সেটাই তার খরচা হয়ে গেল ব্যাগ তৈরি করতে। আবার কি বলছে? ওই 1 ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবে হিসেব করি। এবার দেখো একটি ব্যাগ বিক্রি করে কত? 450। তাহলে 1 ডজন মানে 12টি ব্যাগ বিক্রি করবে কত টাকা? তাহলে 150, 450 এর সঙ্গে আমরা 12 গুণ করে দিই, যেই টাকা, যেই ফলটা বেরোবে সেটাই হয়ে যাবে তার ব্যাগ বিক্রি মোট টাকা। এবার বলছে 1 ডজন ব্যাগ বিক্রি করে তার কত টাকা, সে মানে বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবে, মানে তার লাভটা কত টাকা হবে। তাহলে আমরা কি করব? আমরা যে বিক্রি থেকে আমরা তৈরি মূল্য যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব উত্তরটা। ঠিক আছে, চলো তাহলে আমরা অঙ্কটা একটু কষে নেওয়ার চেষ্টা করি। এবার দেখো আমরা লিখে রেখেছি যে একটি ব্যাগ তৈরি করতে তার খরচা হয় কত? একটি ব্যাগ তৈরি করতে তার খরচা হয় 370 টাকা। এবার বলছে 1 ডজন ব্যাগ তৈরি করতে তার কত টাকা খরচা হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 ডজন সমান কি, যে লিখবে যে আমরা জানি যে 1 ডজন সমান 12টি। 1 ডজন সমান কি হয়? 12টি। তাহলে 12টি ব্যাগ তৈরি করতে তার কত টাকা খরচা হবে? 12টি ব্যাগ তৈরি করতে খরচ হয়, তাহলে আমরা লিখতেই পারি
যে 370 গুণ 12, তাহলে আমরা এখানে গুণফলটা করে নিই যে 370 গুণ 12, তাহলে কি হচ্ছে আমাদের, আচ্ছা তো আমরা এখানে লাস্টে তো শূন্য আছে, তাহলে আমরা না, তোমরা যেরকম জানো সেরকমই এখন করো, একটু অ্যাডভান্স হয়ে গেলে তখন করবে। এখানে কি করব আমরা 2 এর সঙ্গে 0 গুণ করব, 2 শূন্য 0, 2 সাথে 14 4, হাতে থাকে 1, 3 দুগুণে 6, হাতের 1 7, ঠিক আছে। এবার আমরা এখানে 2 এর কাজ শেষ, ওই জন্য আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার 1 0 0, 1 7 7, 1 3 3, তাহলে এখানে কত পাবো আমরা 0 4 7 7 14 4, হাতে থাকে 1, 3 1 4, তাহলে কি হচ্ছে দেখো আমাদের 12টি ব্যাগ তৈরি করতে মোট কত টাকা খরচা হচ্ছে, 4440 টাকা খরচা হচ্ছে, ঠিক আছে। তাহলে 12টি ব্যাগ তৈরি করতে, আচ্ছা এখানে আমাদের ভুল আছে, কি ভুল আছে বলো দেখি, আমরা একক লিখিনি, টাকা, এখানে হবে আমাদের টাকা। আর তাহলে এখানে ফল কত হলো আমাদের 4440 টাকা, ঠিক আছে। তাহলে 12টি ব্যাগ তৈরি করতে তার মোট খরচা হয় কত টাকা, 4440 টাকা। তাহলে আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেছি। তাহলে আমরা লিখবে অতএব 12টি ব্যাগ তৈরি করতে তার খরচা হয় এত টাকা। এক ডজন, তার যে এখানে আমরা উত্তরটা পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমরা 1 ডজন ব্যাগ বিক্রি করতে তার মোট কত টাকা পাবে সেটা আমরা হিসেব করি। তাহলে একটি ব্যাগ বিক্রি করে তার আয় হয় কত টাকা, এই টাকাটা যে 450 টাকা। তাহলে এবার 1 ডজন ব্যাগ বিক্রি করলে তার আয় হবে কত, তাহলে 1 ডজন সমান আমরা কি জানি 12টি, তাহলে 12টি ব্যাগ বিক্রি করে আয় হয়, তাহলে এটা সমান কত হবে যে 450 গুণ 12 কিংবা 12 গুণ 450, তোমরা যে কোনো একটা লিখতে পারো, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা কি পাবো যে 450 গুণ 12, তাহলে এখানে কি পাবো আমরা 0, 5 দুগুণ 10, 0 হাতে রইল 1, 4 8, 8 একে 9, হাতের 1 9 হয়ে যাবে নি। আর এখানে কত 0 5 4, এবার আমরা যোগ করব, যোগফল কত হবে 0 0 4 5, কত হচ্ছে আমাদের 5400 টাকা, 5400 টাকা। তাহলে দেখো আমরা দ্বিতীয় উত্তর পেয়ে গেলাম যে 1 ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবে। তাহলে আমরা লিখবো যে অতএব 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি মোট 5400 টাকা পাবেন, ঠিক আছে। এটা লিখবে, যেটা বললাম সেটা লিখবে, আমি এটা কিন্তু লিখলাম নি। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেছি। এবার কি বলছে দেখো, এবার বলছে যে 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন সেটা হিসেব করি, মানে বেশি পাবে মানে লাভ। তাহলে আমরা সেটা নির্ণয় করার জন্য আমরা এটা কি করব, যে 1 ডজন সমান কত 12টি, তাহলে 12টি ব্যাগ বিক্রি করে তিনি বেশি টাকা পাবে, কত টাকা সেটা নির্ণয় করার জন্য আমরা কি করব, বিক্রি মূল্য, আমাদের বিক্রি করছে কত টাকা, যে 5400 টাকায়, আর সে তৈরি করছে কত টাকায় 4440 টাকা। এটা যদি বিয়োগ করে দেই তাহলে আমরা যে ফলটা পাবো সেটা হয়ে যাবে আমাদের উত্তর, কত টাকা বেশি পাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বিয়োগটা করে নিই যে 5400 টাকা, আর এখানে হচ্ছে আমাদের লিখবো কত, যে 4440 টাকা। এবার এটাকে আমরা বিয়োগ করব, তাহলে এটা শূন্য হয়ে গেল, 0 0, এবার বিয়োগ যাবে না, এটা হয়ে যাবে আমাদের 3, এখানে হয়ে যাবে আমাদের 10, তার মানে এটা হয়ে যাবে 60, আবার বিয়োগ যাবে না, এখান থেকে ধার নেই, এটা হয়ে যাবে 13, এবার এটা কত হবে 6 9, তাহলে কি হচ্ছে 960 টাকা। তাহলে কি হচ্ছে দেখো, তিনি 960 টাকা বেশি পাবেন। তাহলে বেশি পাবে কত টাকা, যে 960 টাকা। এখানে দেখো বিয়োগফল কত 960, তাহলে 960 টাকা, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা এই দাগে অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের 5 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। এখানে আমাদের প্রথমে উত্তরটা হচ্ছে 4440 টাকা, দ্বিতীয় উত্তরটা হচ্ছে আমাদের 5400 টাকা, আর তৃতীয় উত্তরটা হচ্ছে আমাদের 960 টাকা, ঠিক আছে।
তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা তারপর দেখার অঙ্ক চলে যাই 6। এটা হচ্ছে এই পাতার শেষ অঙ্ক। এখানে আমাদের কি বলছে দেখো, এখানে আমাদেরকে বলছে আমার একটি রং পেন্সিল বাক্সের দাম ড্যাশ টাকা। মানে একটি রং পেন্সিল বাক্সের দাম ড্যাশ টাকা। আমি ধরলাম আমাদের একটি রং পেন্সিল বাক্সের দাম আমি ধরলাম আমাদের 40 টাকা বলে ধরলাম, একটি রং পেন্সিল বাক্সের দাম 40 টাকা। বলছে এরকম ড্যাশ ডজন রং পেন্সিল বাক্সের দাম ড্যাশ টাকা। আমার কাছে ধরছি আমার কাছে 2 ডজন রং পেন্সিলের বাক্স আছে, তাহলে তার দাম কত টাকা হবে? তাহলে দেখো একটি একটি রং পেন্সিল বাক্সের দাম 40 টাকা, তাহলে একটি রং পেন্সিল বাক্সের দাম 40 টাকা বলে লিখবে। তাহলে এবার আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে 1 ডজন সমান কত? 1 ডজন সমান হয় 12টি। 1 ডজন সমান হয় কত? যে লিখবে আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে আমাদের কাছে 2 ডজন আছে, মানে 2 গুণিত 12, 2 গুণিত 12 সমান কত হচ্ছে আমাদের? 24টি। তাহলে একটি রং পেন্সিল বাক্সের দাম যদি 40 টাকা হয়, তাহলে 24টি রং পেন্সিল বাক্সের দাম কত হবে? 24 আমরা নির্ণয় করছি কেন? আমি বলছি আমার কাছে 2 ডজন রং পেন্সিল বাক্স আছে। তাহলে একটি বাক্স যদি এই 1 ডজন সমান যদি 12টি হয়, তাহলে 2 ডজন মানে 24টি। তাহলে 24 রং পেন্সিল বাক্সের দাম কত হবে? যে 40 গুণিত 24। আচ্ছা 24 হবে, আমি এখানে 25 ভুল লিখেছি, 24 হবে। 24 একক কি হবে? টাকা। তাহলে এবার এখানে আমরা গুণ করে দেবো, যে আমরা গুণের সুবিধার্থে আমরা উপরে লিখে দিচ্ছি 24, নিচে লিখছি 40। তাহলে আমাদের এই শূন্যটা এখানে লিখে দিলাম, আর এখানে 4 4 16, 6 হাতে থাকে 1, আমাদের এখানে কত? 2 4 দুগুণে 8, হাতে রেখে 9। তাহলে কত হচ্ছে আমাদের? 960 টাকা। 960 টাকা, ঠিক আছে। এবার দেখো তোমরা যদি এখানে আলাদা কোনো সংখ্যা বসাও তাহলে উত্তর আলাদা বেরোবে, এখানে আলাদা সংখ্যা বস করলেও আলাদা উত্তর বেরোবে। তাহলে আশা করছি তোমরা এখানে যে দাগের মানে এই যে পাতার যে সমস্ত অঙ্কগুলি, যে আমাদের 49 পাতা 59 পাতা সমস্ত অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।